বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়তেছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের 172 থেকে। আমরা আজকে আমাদের পড়া শুরু। 172-এ হচ্ছে কেস ডায়েরি। অর্থাৎ কেস ডায়েরি বলতে আমরা কি বুঝি? যেটাকে আমরা সিডি বলে জানি, সিডি এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে কেস ডায়েরি। মামলা তদন্তের ধারা বিবরণী যে ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় তাকে কেস ডায়েরি বলে। ফৌজদারি কার্যবিধি আইনের 172, অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা তদন্তের যে বিবরণ আছে সেই বিবরণ যে ডায়েরিতে লিপিবদ্ধ করে সেটার নামই কি কেস ডায়েরি বলে। এখন কেস ডায়েরি কিভাবে লিখতে হবে? এখন কেস ডায়েরি লেখার পদ্ধতি যদি আপনি জানতে চান, তাহলে আমাদেরকে যাইতে হবে পিআরবি তে। আর এই কেস ডায়েরি সম্পর্কে আলোচনা পিআরবি 68, পিআরবি 263, পিআরবি 264-তে বিস্তারিত আলোচনা আছে। এটা আমরা পিআরবি যখন পড়াই তখন এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আপাতত ফৌজদারি কার্যবিধি আইনের 162-তে হচ্ছে কেস ডায়েরি সংজ্ঞা। সহজ ভাষায় যে ডায়েরিতে তদন্তের বিবরণী লেখা হয় তাকে কেস ডায়েরি বলে। একদম ইজি। সাক্ষ্য আইনের 159, 161 মতে কেস ডায়েরি আদালতে গ্রহণ। আচ্ছা, এখন কেস ডায়েরিতে কি কি তথ্য থাকে, কেস ডায়েরি কে কে দেখতে পারে, কেস ডায়েরি আদালতে প্রাসঙ্গিক কিনা, এই সম্পর্কে আমরা প্রশ্ন নিয়ে পরে আলোচনা করছি। আপাতত কেস ডায়েরি 172 বিবরণটাই আমরা শিখলাম। এরপরে আমরা যাব 173-এ, হচ্ছে পুলিশ। তো 173-এর দুইটা বিষয় আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে চার্জশিট আর একটা হচ্ছে ফাইনাল। এখন ফাইনাল পরীক্ষার রিপোর্ট। হলে প্রশ্ন আছে, হ্যাঁ, প্রশ্ন আসতে পারে যে পুলিশ রিপোর্ট কত প্রকার। তখন আপনি লিখবেন যে পুলিশ রিপোর্ট দুই প্রকার, একটা হচ্ছে চার্জশিট আর একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট। চার্জশিটের বাংলা হচ্ছে অভিযোগপত্র। অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা অভিযোগের সপক্ষে যদি যুক্তি প্রমাণ পান, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে পারেন, প্রমাণ পান, যেমন করিমকে রহিম ছুরি দ্বারা হত্যা করছে, এখন এটা ভিডিও ফুটেজ অলরেডি পাওয়া গেছে তদন্তকারী কর্মকর্তা। এখন এইখানে তো আর কোনো সুযোগ নাই, ভিডিও ফুটেজ পাইছে, যে ছুরি দ্বারা হত্যা করছে সে ছুরিটা উদ্ধার করছে, প্রমাণ, তথ্য প্রমাণ আছে। তখন এই আসামির বিচারার্থে, অর্থাৎ বিচার করার জন্য পুলিশ অফিসার তথ্য প্রমাণ সহ যে রিপোর্ট দেবে সেটার নামই হচ্ছে চার্জশিট বা অভিযোগ। চার্জশিট। আর যদি তথ্য প্রমাণ না পান, তাকে হত্যা করছে এর একটা অভিযোগ আসছে কিন্তু কোনো তথ্য প্রমাণ নাই, কোনো সাক্ষী নাই, কোনো কিছু নাই, এই ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা আসামিকে অব্যাহতি দিয়া, ঠিক আছে, আর অব্যাহতি দেওয়ার জন্য পুলিশ অফিসার যে রিপোর্ট দেয় আদালতের নিকট, এটার নামে হচ্ছে ফাইনাল রিপোর্ট বা ফাইনাল চূড়ান্ত রিপোর্ট। প্রতিবেদন বাংলায় বলা হয়। ঠিক আছে, তাহলে চার্জশিট আর ফাইনাল রিপোর্ট, পুলিশ রিপোর্ট দুই প্রকার। এটা এমসিকিউ থাকতে পারে, রিটেনেও আসতে পারে। যে পুলিশ রিপোর্ট বলতে কি বোঝেন, পুলিশ রিপোর্ট কত প্রকার ও কি। অনেকেই এটা হয়তো পুলিশ রিপোর্ট আবার প্রকারের কি আছে। হ্যাঁ, তাহলে আপনি এখানে জানলেন দ্বারা কিন্তু একটাই, ফৌজদারি কার্যবিধি 173-এ দুটোই হচ্ছে পুলিশ রিপোর্ট, ফাইনাল রিপোর্ট আর হচ্ছে চার্জশিট আর ফাইনাল রিপোর্ট। তবে পিআরবির ক্ষেত্রটা একটু আলাদা। ঠিক আছে, পিআরবিতে যেটা হচ্ছে চার্জশিটের দ্বারা 272 আর ফাইনাল রিপোর্ট দ্বারা হচ্ছে 275, এটা আমরা পরে জানবো। তো আপাতত 75। এটা আমরা পড়বো। এরপরে আমরা সুরতহাল রিপোর্ট 174। এখন এই সুরতহাল রিপোর্ট, সুরতহাল রিপোর্টটা হচ্ছে কোনো ব্যক্তি যদি স্বাভাবিক মৃত্যুর বাহিরে কোনো ধরনের মৃত্যু হয়, স্বাভাবিক মৃত্যুর বাহিরে বিভিন্ন ধরনের মৃত্যু হতে পারে, যেমন অ্যাক্সিডেন্টে মৃত্যু, তারপর কেউ কাউকে খুন করলো, হত্যা করলো, কিংবা গলায় রশি দিয়ে পানিতে পড়ে মৃত্যু, বা অন্য কোনো ভাবে যে কোনো ভাবে মৃত্যু হলো, স্বাভাবিক মৃত্যুর বাহিরে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, ওই মৃত ব্যক্তির লাশের বর্ণনা দিয়ে, মানে সুরত, চেহারা, সেই চেহারার বর্ণনা দিয়ে যে পুলিশ অফিসার যে রিপোর্ট তৈরি করেন তাকে সুরতহাল রিপোর্টের সংজ্ঞা ফৌজদারি কার্যবিধি 174 আর পিআরবি 299 এবং 300-তেও কিন্তু সুরতহাল রিপোর্টের 300। কথা আছে। হ্যাঁ, তো সুরতহাল রিপোর্ট, এটা হচ্ছে আমরা সংজ্ঞাটা শুধু পড়লাম, বিস্তারিত পড়বো আমরা যে সুরতহাল রিপোর্ট কে তৈরি করে, সুরতহাল রিপোর্টের মধ্যে কি কি তথ্য তৈরি থাকে, সুরতহাল রিপোর্ট কিভাবে তৈরি করতে হয়, সুরতহাল রিপোর্টের মধ্যে কি কি বিষয় উল্লেখ করতে হয়, বিস্তারিত প্রশ্ন আমরা পরে যাচ্ছি। আপাতত কার্যবিধি 74 সুরতহাল রিপোর্টের সংজ্ঞা ক্লিয়ার, আমরা মূল ধারাগুলো আগে শিখে নিই। এরপরে আছেন পিআরবি 100, ফৌজদারি কার্যবিধি 175। তাহলে 174-এ ফৌজদারি কার্যবিধি সুরতহাল রিপোর্ট, 175-এ হচ্ছে সুরতহাল তৈরি করার জন্য সাক্ষী তলব, অর্থাৎ পুলিশ কর্তৃক সাক্ষী তলব, পুলিশ অফিসার সাক্ষী তলব। এই প্রশ্ন যদি আসে তো উত্তর দিবেন। আমি 2-3 দিন আগে এই প্রশ্ন আমি বলছিলাম যে পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে
সাক্ষী তলব করতে পারে, অথবা এইভাবেও আসতে পারে যে পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে সমন ইস্যু করতে পারে। ঠিক আছে, পুলিশ অফিসার বিভিন্ন ক্ষেত্রে সমন ইস্যু করতে পারে। ওই যে ফৌজদারি কার্যবিধি অনলি 94, ফৌজদারি কার্যবিধি আইনের 103-1 সমন ইস্যু করতে পারে, ফৌজদারি কার্যবিধি 160 সমন ইস্যু করতে পারে, ফৌজদারি কার্যবিধি 175 সমন। ক্লিয়ার বিষয়টা? তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 175 ধারা বিধি ধারা অনুযায়ী, ফৌজদারি কার্যবিধি 175 ধারা অনুযায়ী তার সমন ইস্যু করতে পারে বা সাক্ষী তলব করতে পারে। 175-এ কিসের জন্য? সুরতহাল রিপোর্ট তৈরি করার জন্য বা সুরতহাল রিপোর্টের সাক্ষী হওয়ার জন্য সাক্ষী তলব। এইটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 175। আশা করি বিষয়টা একদম ক্লিয়ার। এবার আসেন 176। 176-এর দুইটা বিষয় আমি ক্লিয়ার করে বলি, সবাই ভালো করে। 176 হচ্ছে দুইটা বিষয়। একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট সুরতহাল তৈরি করবে পুলিশ হেফাজতে কোনো আসামি মারা গেলে। ঠিক আছে, এখন এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসতে পারে যে পুলিশ হেফাজতে আসামি মারা গেলে নিয়ম কি। তো এইখানে এটা তো বড় প্রশ্ন যে পুলিশ অফিসার পুলিশ হেফাজতে যদি কোনো আসামি মারা যায়, প্রথমে তো জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাবে, তারপর পুলিশ অফিসার নিজে একটা সুরতহাল তৈরি করবে, ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবে, ম্যাজিস্ট্রেট নিজে আইসা ফৌজদারি কার্যবিধি 176-এর 1 ধারা অনুযায়ী নিজে সুরতহাল রিপোর্ট করবে। তারপর প্রয়োজনীয় কার্যক্রম আমরা প্রশ্নের সময় বলবো। তাহলে 176-এ হচ্ছে ম্যাজিস্ট্রেট সুরতহাল রিপোর্ট তৈরি করবে। তারা কত? তারা 76-এ 176-এর 1 দিবেন। 176-এ আমি আগেই বলছি, 176-এ হচ্ছে 176-এর 1-এতে হচ্ছে পুলিশ হেফাজতে কোনো আসামি মারা গেলে ম্যাজিস্ট্রেট তৈরি করবে 176-এর 1, আর 176-এর লাসুত। ঠিক আছে, তাহলে কবর থেকে লাশ কেন করা হয়? কোনো মৃত্যুর কারণ নিয়ে, কোনো মৃত্যুর কারণ নিয়ে যদি সন্দেহ দেখা দেয়, কারণ নিয়ে যদি সন্দেহ দেখা দেয়, এই ক্ষেত্রে পুলিশ অফিসারের আবেদন ম্যাজিস্ট্রেট কবর থেকে উত্তোলন করে। তারা কত? তারা হচ্ছে 76-এর 2। 176-এর 2 ম্যাজিস্ট্রেট কর্তৃক পুলিশ হেফাজতে মারা গেলে ম্যাজিস্ট্রেট সুরক্ষা তৈরি করবে 101, আর 176-এর 2 কবর থেকে লাশ উত্তোলন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আশা করি সবাই বুঝছেন, খুবই সহজ। তাহলে আজকের আমাদের 72, 173, 174, 175, 176 পর্যন্ত আজকে আমাদের পড়া ছিল। আশা করি সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা, একদম সবাই ক্লিয়ার? 176 পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেল। 176-এর 1-2 পর্যন্ত হইলো। এবার আসেন 177। আর অল্প কয়েকটা ধারা পড়াই, হ্যাঁ, এই ধারাগুলি আমাদের গুরুত্বপূর্ণ। তো একটা সময় কিন্তু আমরা 176 পর্যন্ত পড়তাম, এরপরে আমরা সরাসরি চলে যেতাম আপনার 337-এ, ওই যে রাজসাক্ষী ধারাতে চলে যেতাম। 176-এর পরে আর আমাদের পড়তাম না। কিন্তু এখন পরীক্ষা পদ্ধতি এবং সবকিছু একটু চেঞ্জ হয়েছে। তো এই জন্য আপনাকে কি করতে হবে, আহ এই যে কিছু কিছু ধারা আছে 176 থেকে 177 থেকে আরো কিছু কিছু যে ধারাগুলি আছে, এই ধারাগুলি আমাদের পড়তে হবে। তাহলে 177-এ আমরা যাব 176-এর পরে। 177-এ লেখা 177 হচ্ছে আপনার অনুসন্ধান এবং বিচারের স্থান। খুবই সহজ বিষয়, তেমন কঠিন কিছু না। অনুসন্ধান এবং বিচারের স্থান দ্বারা কত? 177। আচ্ছা, 177-এ বলছে অপরাধ যে আদালতের এখতিয়ারাধীন এলাকার মধ্যে অপরাধটা সংঘটিত হবে, তার বিচার এবং তার বিচার তদন্ত, আচ্ছা বিচারটাই মূলত, তার বিচারটা ওই এখতিয়ারাধীন এলাকায় হবে। আমি আবার বিষয়টা বলি। অর্থাৎ অপরাধ যে এখতিয়ারাধীন এলাকার মধ্যে বিচার মানে অপরাধ হবে, বিচারটাও ওই এলাকায় হবে। বুঝতে পারছি? মনে করেন এই যে ঢাকা উত্তরা থানার অধীনে যদি কোনো ব্যক্তি অপরাধ করে, তাহলে বিচারটা এই ঢাকা উত্তরা থানার যে ম্যাজিস্ট্রেট থাকবে, যে বা যে আদালত থাকবে, ওই আদালতের অধীনে হবে। এই কথাটা বলছে। এখন তার বাড়ি যে জায়গায়, তাহলে 177-এ কি বলছে? অপরাধ
যে এখতিয়ারাধীন এলাকায় হবে, বিচার হবে ওই এখতিয়ারাধীন এলাকায়, ওই ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন এলাকায়। ধারা কত? ধারা হচ্ছে 177। বিষয়টা বোঝাইতে পারছি? 177 অর্থে যে অপরাধ যে এখতিয়ারাধীন এলাকায় হবে বিচার এবং তদন্ত, সেই এলাকায় হবে 177। আচ্ছা, 177 78-এর দরকার নাই, 179-টা একটু পড়ো। ওইটাও 177-এর মতোই কথা বলছে, যে অপরাধ যে জেলার মধ্যে সংগঠিত, যে জেলায়। আর 177-এ বলছে যে এখতিয়ারাধীন বিচার ওই এলাকার কথা বলছে। আর 179-তে বলছে অপরাধ যে জেলার মধ্যে সংগঠিত হবে, যে জেলায় বা ডিস্ট্রিক্ট, যে জেলার মধ্যে সংগঠিত হবে বিচারটা তার ওই জেলার মধ্যেই। এটা হচ্ছে 179, ওই 177-এর মতো, এগুলি কাছাকাছি। হ্যাঁ, ওটা নিয়ে কোনো পেশার নেওয়ার দরকার নেই। তাহলে 177-এ হচ্ছে বিচার অপরাধ যে এখতিয়ারাধীন এলাকায় হবে বিচারটা সেই এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেট নিকট। 177 179-তে বলছে অপরাধ যে জেলার মধ্যে হবে বিচার সেই জেলার মধ্যে। 178 আরেকটা কথা আছে, এটা দিতে চাচ্ছি না। সরকার যদি নির্দেশ দেয় যে কোনো এলাকায় বিচার হইতে পারে, ওর দরকার নেই তাকে। তাহলে 177 বলছে অপরাধ যে এখতিয়ারাধীন এলাকায় হবে বিচার সেই এখতিয়ারাধীন এলাকায় হবে। 179-তে বলছে অপরাধ যে জেলার মধ্যে হবে বিচার সেই জেলায় হবে। এই হলে 177 179, এই দুইটা দ্বারা পড়বেন। এরপরে আপনি চলে যাবেন 181। 181টা একটু পড়তে হবে, এইগুলি দ্বারা আমরা আগে পড়তাম না, কিন্তু এখন আমাদের পড়তে হবে। 181, হক সম্পত্তি আত্মসাৎ, চুরি, অপহরণ। তাহলে এখানে কি পাইলাম? হক সম্পত্তি আত্মসাৎ, চুরি, অপহরণ। হক সম্পত্তি আত্মসাৎ, চুরি, অপহরণ ইত্যাদি অপরাধ, ঠিক আছে, যে স্থানে হবে বিচার সেই স্থানে। মানে ঠগানো, মানুষকে ঠগানো, সম্পত্তি আত্মসাৎ, চুরি, অপহরণ। মনে করেন কোন ব্যক্তি রেল লাইনে চুরি করছে, এখন সে মনে করেন যে কমলাপুর থেকে উঠছে, গাজীপুর এসেছে, অপরাধ চুরি করছে ট্রেনে। এখন তার বিচারটা কই? তার বিচারটা ওই গাজীপুরে হবে। অর্থাৎ এখানে বলছে হক সম্পত্তি আত্মসাৎ, চুরি, অপহরণ ইত্যাদি অপরাধের বিচার যে এলাকায় অপরাধটা হবে বিচার সে এলাকায় হবে। এটা আলাদাভাবে একটা, ওই যে 77-এর মতোই, মূল কথা 77-কে সবটি ফলো করে কিন্তু আলাদা আলাদা ভাবে উল্লেখ করছে তার আগে। তাহলে 177, এটা 177-এ আমরা কি পড়ছিলাম? 177-এ আমরা পড়ছিলাম অপরাধ যে এখতিয়ারাধীন, যে ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন এলাকায় অপরাধ হবে বিচার তদন্ত ওই এখতিয়ারাধীন এলাকায় হবে 177। 179-তে বলছি অপরাধ যে জেলায় হবে বিচার তদন্ত সেই জেলায় হবে। 181-তে হক চুরি এবং আত্মসাৎ অর্থাৎ সম্পত্তি সম্পর্কিত অপরাধ যে এলাকায় হবে বিচার তদন্ত ওই এলাকায় হবে। ওই 77-কেই ফলো করতেছে এখানে, তবে আলাদা আলাদা অপশন গুলি দিছে, এই জন্য আমরা এই আলাদা আলাদা অপশন শিখতে হবে। তাহলে 177 পড়লাম, 179 পড়লাম, 181 আমরা, ঠিক আছে। খুবই সহজ জিনিস, এগুলি কঠিন কিছু না। তাহলে 177, 179, 181, ঠিক আছে। এবার আসেন 183। এই ওই 77 কি ফলো করবে? 183 হচ্ছে যে ভ্রমণকালে সংগঠিত অপরাধ। ভ্রমণকালে সংগঠিত অপরাধ যে এলাকায় হবে বিচার সেই এলাকায় হবে। তা ভ্রমণকালে অপরাধ তো সেই এলাকায়, যে এলাকায় ভ্রমণকালে, যেমন অপরাধটা বিভিন্ন জায়গায় হতে পারে। যেমন আমি একটু উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন কোন ব্যক্তি লঞ্চে উঠলো, বরিশাল কীর্তনখোলা লঞ্চে উঠলো, বরিশাল থেকে কীর্তনখোলা লঞ্চে উঠলো। এখন লঞ্চে ওঠার পরে লঞ্চ দেখবেন বরিশালতে যারা আসছেন লঞ্চে ঢাকায়, চাঁদপুরে কিন্তু লঞ্চ থামে অনেক সময়।
এখন থামে কিনা জানি না, আমি অনেক আগে আসছিলাম তখন চাঁদপুরে থাম। এই চাঁদপুরের যে ঘাটে এখন এখন, ডাইরেক্ট লঞ্চ। রিপন ভাই কি বললেন? না না স্যার। আচ্ছা, তো মনে করেন বরিশাল থেকে লঞ্চে উঠলে চাঁদপুরে সেই লঞ্চটা থামাইলো। এখন কোন এক ব্যক্তি এই লঞ্চ ঘাটে নামছে। এখন গঞ্জ ল্যান্ড মানে আধা ঘন্টা বিরতিতে লঞ্চ। এখন এই লঞ্চ ঘাটে নাইমিয়া, তারপরে এই লঞ্চ ঘাট থেকে আর একটু দূরে, 1/2 কিলো বা 1 কিলো দূরে গিয়া সে এখানে চুরি করছে বা ছিনতাই করছে। ছিনতাই করে আবার লঞ্চে উঠা সে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। পরবর্তীতে সে সিটি হচ্ছে বা যে কোনো ভাবে ধরা খাইছে। এখন এই যে ভ্রমণকালে সংগঠিত অপরাধ, তার বিচারটা কোথায়? এখন এইখানে বলা আছে যে ভ্রমণকালে সংগঠিত কোনো অপরাধ যদি কোনো ব্যক্তি করে, তার বিচারটা যেখানে সে অপরাধ করছে সেইখানেই বিচার করবে। ধারা কত? ধারা হচ্ছে 183। অর্থাৎ মূল কথা 177 কে সবগুলি ফলো করে যাবে। ঠিক আছে। তো আজকের পর আমরা কিন্তু শুরু করছিলাম 172 থেকে, এটা ভুলে গেলে চলবে না। দেখি আমরা কোন পর্যন্ত আমরা কন্টিনিউ করতে পারি। 172-এ ছিল আমাদের কেস স্টাডি, 173-এ হচ্ছে চার্জশিট। চার্জশিট বা ফাইনাল রিপোর্ট বা পুলিশ রিপোর্ট যেটাকে আমরা বলি, ইহা দুই প্রকার, একটা চার্জশিট আর একটা final। 174-এ হচ্ছে শ্রোতার রিপোর্ট, 170-এ সাক্ষী তলব, শ্রোতালের জন্য সাক্ষী তলব। 176-এর দুইটা বিষয়, একটা হচ্ছে পুলিশ হেফাজতে আসামি মারা গেলে ম্যাজিস্ট্রেট শ্রোতাল রিপোর্ট করবে, আর 176-এর একে, 176-এর দুইতে হচ্ছে কবর থেকে আসল। এরপরে আমরা পড়ছি 177। 177-এ হচ্ছে অপরাধ যে এখতিয়ারাধীন এলাকা, যে ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন এলাকা, বিচার সেই ম্যাজিস্ট্রেট এখতিয়ারাধীন এলাকায় হবে। 177, 177-কে 179 ফলো করবে আবার। 179-তে বলছে অপরাধ যে জেলায়, বিচার সে জেলায়। 181-তে বলছে ঠক, তারপর হচ্ছে আপনার সম্পত্তি আত্মসাৎ, চুরি, দস্যুতা অপরাধ যে এলাকায় হবে, বিচার সেই এলাকায়। 181। স্যার, হ্যাঁ বলেন। বলছিলাম ওই যে পেনাল কোডের 310-এ যে ঠগ আছে, এই ঠগ আর এই ঠগের মধ্যে তো সম্পূর্ণ আলাদা স্যার। আবার বলেন, প্রশ্নটা বুঝি নাই। আর এই যে এখানে ঠগের কথা বলছে 181-তে, পেনাল কোডেরও তো ঠগ আছে তার 310 ধারায়, কিন্তু আচ্ছা, এই ঠগ আর এই ঠগের মধ্যে তো আলাদা স্যার। ঠক বলতে আমরা বলতেছি যে অপরকে, হ্যাঁ এই ঠক আর ওই ঠক, এই ঠক আর ওই ঠক একটু আলাদা। হ্যাঁ, ধরছেন, ঠিক আছে। এখানে এই ঠক আর ওই আলাদা। ঠিক আছে, এটা আমরা এই ঠক সম্পর্কিত আলোচনা আমরা পরে যাচ্ছি। ঠিক আছে, আহসান যেটা ধরছেন ওটা ঠিক আছে, ওই ঠকটা একটু আলাদা। রাইট। আচ্ছা, এখন ঠক কাকে বলে এটা সম্পর্কে আলোচনা আমরা পরে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা এখানে যে অপরকে ঠকানো, তারপর হচ্ছে চুরি, তারপর হচ্ছে দস্যুতা বা আত্মসাৎ, এই সম্পর্কিত বিচার কোন আদালতে হবে পরীক্ষার মধ্যে যদি আসে, এবং দ্বারা কত দিন, তখন কিন্তু ঠগের আপনাকে তো আলাদা আলাদা বিষয় কিছু না। বিষয়টা হইলো ওইটা হচ্ছে ঠগের শাস্তি, আর এটা হইলো ঠগের বিচারটা কোথায় হবে, এরকম কিছু। হ্যাঁ সঠিক সঠিক এটাই। হ্যাঁ, ওইটা শাস্তির কথা। ওইখানে এইখানে তো আপনার বলছে যে বিচার মানে হবে কই, বিচারটা হবে কই, এই কথা আর কি। বিষয়টা আলাদা। আর সম্পত্তি আত্মসাৎ এটাও তো আপনার পেনাল কোডে আছে, চুরির সংজ্ঞাও তো আছে, শাস্তিও তো আছে, অপহরণের সংজ্ঞাও আছে, শাস্তিও আছে। এখানে এই সংজ্ঞা চায় না, এইখানে বলছে যে অপরাধগুলি করলে বিচারটা হবে কোন থানায়, কোন জেলায় বিচার, মানে কোন ম্যাজিস্ট্রেট বিচার করবে, কোন ধরনের আদালতে বিচার হবে, জাস্ট এই কথাটুকু এখানে কোন বলছে। এলাকায়? শাস্তি হোক কি হোক না হোক এটা পরের বিষয়, বিচারটা হবে কই সেটা হচ্ছে। ঠিক আছে, বলতে তো আর শাস্তি নাই। ঠিক আছে, ভেরি গুড, ধন্যবাদ, বুঝতেছেন সবাই। তো আমরা এখানে পড়লাম 172, 173, 174, 175, 176, 177, অর্থাৎ অপরাধ যে এখতিয়ারাধীন এলাকায়, বিচার সে এখতিয়ারাধীন হবে 177। 179-তে হচ্ছে অপরাধ যে জেলার মধ্যে হবে, বিচার সেই জেলায় হবে। খুবই সহজ। আর 171-তে হচ্ছে ঠগানো, চুরি, আত্মসাৎ, এই সমস্ত মামলার বিচার কোন স্থানে হবে। বলছে যে যে স্থানে বিচারটা করবে ওই স্থানে এলাকার বিচার, ওই ওই ম্যাজিস্ট্রেটের আন্ডারে অপরাধের বিচারটা হবে। ঠিক আছে।
এটা হচ্ছে 181, আর 183-তে বলছে ভ্রমণকালে, অর্থাৎ রাস্তায় যাওয়ার পথে যদি আপনি অপরাধ করেন, বিচারটা আপনার ওই রাস্তা যে জেলায় পড়ছে ওই জেলায় আপনার বিচার। ঠিক আছে, 183 যাই হোক, 183 হচ্ছে ভ্রমণকালে। ঠিক আছে, 185টা একটু দেখতে হবে। এখন দেখা যাচ্ছে যে অপরাধ, এই যে একটু আগে একটা উদাহরণ দিচ্ছি, চাঁদপুরে যে লোকটা ভ্রমণ করতেছে, চাঁদপুরে আইসা অপরাধ করছে। এখন চাঁদপুর থেকে আসার সময় সে আবার ঢাকায় আসলো, ঢাকায় আইসা আবার সে অপরাধ, আবার সে এখানে আইসা ছিনতাই চুরি দস্যুতার সাথে ডাকাতি হইল, একই ব্যক্তি। তাহলে এবং পুলিশের কাছে ধরা খাইলো ঢাকায় এসে। তাইলে এইখানে আমরা দেখলাম সে চাঁদপুরে অপরাধ করছে, আবার ঢাকায় অপরাধ করছে। এখন অপরাধটা করছে দুই জায়গায়, এখন তার বিচার কোন জায়গায় হবে? এখন বিচারটা কোন জায়গায় হবে? এটা কিন্তু পরীক্ষার মতো একটা আশার প্রশ্ন, আশার মতো প্রশ্ন এটা। এখন এইটা এই ধারার সমস্যা সমাধান দিছে 185 ধারায়। যদি এরকম হয় যে কোন আদালতে বিচার হবে এটা নিয়ে দণ্ড দণ্ড সৃষ্টি হয়, এখন সে তো চাঁদপুরের যে অপরাধ করে আসছে, ওইখানের যে ম্যাজিস্ট্রেট আছে ওই ম্যাজিস্ট্রেটের আন্ডারে বিচার হওয়ার কথা। আবার সেই ব্যক্তি অপরাধ এই যে ডাকাই করছে, তাহলে ডাকাই যে অপরাধ করলো তার বিচার তার তো ডাকা হবে, তাহলে চাঁদপুরেরটা কি হবে? এই ধরনের যদি কনফিউজ সৃষ্টি হয় যে বিচারটা কোন আদালতে হবে, এই ধরনের যদি কোনো কনফিউজ সৃষ্টি হয়, 185 ধারায় বইলা দিছে এটার সিদ্ধান্ত নিবে হাইকোর্ট। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু এমসিকিউ তে থাকতে পারে যে কোন আদালতে বিচার হবে, এইটা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হইলে সিদ্ধান্ত দিবে হাইকোর্ট। কারণ হাইকোর্টে বইলে দিবে কোন আদালতে সিদ্ধান্ত, কোন আদালতে বিচার। ধারা 185। তাহলে 185-তে লিখবেন যে কোন আদালতে বিচার হবে, দ্বিমত হইলে হাইকোর্ট সিদ্ধান্ত দেবে। 185 হয়ে গেল। 185 পড়লেন। তাহলে 100 তো আমরা এখানে পড়লাম, 172, 73, 74, 75, 76, 77, 79, তারপর আমরা পড়লাম 79-র পরে পড়লাম 81, তারপর 83, তারপর পড়লাম 185। 10টা ধারা অলরেডি হয়েছে। আচ্ছা, আরেকটা দিব তাইলে শেষ আজকের পড়া। হ্যাঁ, আরেকটা ধারা দিব, 188। এই ধারাটা দিয়ে আমরা আজকের পড়াটা শেষ করবো। 188, 188তে হচ্ছে অতিরাষ্ট্রিক। এই শব্দটা শুনছেন অনেকেই। এই শব্দটা আরো কেউ শুনছেন? প্রথম শুনছেন কে বলেন দেখি? অতিরাষ্ট্রিক এই শব্দটা আজকেই প্রথম শুনলেন এমন কেউ আমি আছেন? আমি আগে শুনছি স্যার একবার অতিরাষ্ট্রিক আচ্ছা, শুনছেন না? মানব পাচার আইনে। মানব পাচার আনছে, ভেরি গুড। কিন্তু আজকে প্রথম শুনলেন এমন কেউ আছেন? এই অতিরাষ্ট্রিক শব্দটা আজকে প্রথম শুনলেন আর কি এমন কেউ আছেন? জি স্যার। কে? রিপন? গোলাম রসুল স্যার। আচ্ছা, ঠিক আছে, গোলাম রসুল ভাই, ধন্যবাদ। ঠিক আছে, আজকে প্রথম শুনছে শব্দটা, আমি একটু বুঝাই দিচ্ছি। জি স্যার। 188-তে হচ্ছে অতিরাষ্ট্রিক। অতিরাষ্ট্রিকটা কি এটা বোঝানোর আগে, অতিরাষ্ট্রিকটা আমরা আরো অন্যান্য ধারায়ও পড়ছি। যেমন মানব পাচারের পেনাল 4-এ কোড আছে 4 ধারায় আছে স্যার। 5-এ, মানব পাচারের 5-এ আছে অতিরাষ্ট্রিক। হ্যাঁ, 5। মানব পাচারের 5-এ অতিরাষ্ট্রিক আমরা পড়ছি। যারা মানব পাচার আইনটা আমি প্রথম প্রথম পড়াইছি, গত মাসের প্রথম দিক দিয়ে মনে হয় পড়াইছিলাম হয়তো। অতিরাষ্ট্রিক, অতিরাষ্ট্রিকের দ্বারা হচ্ছে আমরা এক মানব পাচারের 5-এ পড়ছি অতিরাষ্ট্রিক। আবার আপনার ডিজিটাল নিরাপত্তা আইনের 4-এ অতিরাষ্ট্রিক আছে। বর্তমান যেটাকে হচ্ছে আপনার ওই যে সাইবার ক্রাইম অপরাধ, সাইবার ক্রাইম নিরাপত্তা আইন, ওইখানেও 4-এ আছে অতিরাষ্ট্রিক। আবার পেনাল কোড আইনের 4-এও আছে অতিরাষ্ট্রিক। এখন আমরা ফৌজদারি কার্যবিধি আইনের 188-তে পড়তেছি অতিরাষ্ট্রিক। অতিরাষ্ট্রিকের সংজ্ঞাটা এখন আমরা ছোট্ট আকারে বলি। আচ্ছা, অন্য এতগুলি আইন হয়তো আপনার একসাথে মনে থাকবে না যে কোন কোন আইনে অতিরাষ্ট্রিক আছে, এটা আপনার এখন আপাতত জানার বিষয়। এখন আপাতত জানার বিষয় হচ্ছে 188-তে হচ্ছে ফৌজদারির কার্যবিধি আইনের 188-তে হচ্ছে অতিরাষ্ট্রিক। এখন এই অতিরাষ্ট্রিকটা কি? অতিরাষ্ট্রিকটা হচ্ছে বাংলাদেশের কোন নাগরিক যদি দেশের বাইরে কোনো অপরাধ করে, ঠিক আছে, বাংলাদেশের নাগরিক
যদি দেশের বাইরে কোনো অপরাধ করে কিংবা বিদেশি নাগরিক বাংলাদেশে কোনো অপরাধ করে, আমি আবার বলি, বাংলাদেশের নাগরিক বিদেশে কোনো অপরাধ করছে কিংবা বিদেশি নাগরিক বাংলাদেশে কোনো অপরাধ করছে, তার বিচারটা কই হবে? তার বিচারটা বাংলাদেশে এ আইন অনুযায়ী বাংলাদেশে হবে। এইটার নামে হচ্ছে অতিরাষ্ট্রীয়। অর্থাৎ জি এ স্যার আইনের বিরোধী অপরাধ যে জায়গায় করুক, বাংলাদেশে করুক, বিদেশে করুক, কিংবা বিদেশি নাগরিক এসে বাংলাদেশে করুক, তার বিচারটা বাংলাদেশে হবে। এটার নামে অতিরাষ্ট্রিক। একদম সহজ ভাষায় বলে দিলাম, একদম গ্রামের ভাষায়। বইয়ের মধ্যে আর একটু হার্ড করে পেঁচানো গোছানো লেখা আছে, ওটা নিয়ে আপনার টেনশনের দরকার নেই। তো সহজ ভাষায় আপনি বোঝেন, বাংলাদেশের নাগরিক বিদেশে কোনো অপরাধ করলে কিংবা বিদেশি নাগরিক এসে বাংলাদেশে কোনো অপরাধ যদি করে, অথবা বাংলাদেশের নাগরিক বিদেশে গিয়া যদি যে কোনো রাষ্ট্রে অপরাধ করুক না কেন, বিচারটা বাংলাদেশে হবে। এইটা যে বিচারটা বাংলাদেশে হবে এই আইন অনুযায়ী, এটার নামই অতিরাষ্ট্রিক। ক্লিয়ার? জি স্যার আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম ফৌজদারি কার্যবিধি আইনের 188-তে হচ্ছে অতিরাষ্ট্রীয়। তাহলে আজকের পড়া ছিল 172, 173, 174, 175, 176, 177, তারপর পড়াইছি 179, তারপর 181, 183, এরপরে আমরা পড়ানো হয়েছে 185, এরপরে আমরা পড়ছি 188 অতিরাষ্ট্রীয়। এই পর্যন্ত আমাদের পড়া হয়েছে আজকে।